আসসালামু আলাইকুম। আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম চ্যানেলে তোমাকে স্বাগতম। এখন আমরা গতির সমীকরণ বিষয়ে পড়ব। গতির চারটি সমীকরণ রয়েছে। এই সমীকরণগুলো কিভাবে আসলো, সমীকরণগুলো কি, সেই নিয়েই আমরা এই ভিডিওতে পড়ব। প্রথমে আমরা গতির প্রথম সমীকরণ নিয়ে পড়ব। গতির যে প্রথম সমীকরণ, সেটি হচ্ছে শেষ বেগ, ত্বরণ এবং গতিকালের মধ্যে সম্পর্ক। এবং সমীকরণটা হচ্ছে v equal to u plus at। এই সমীকরণটা কিভাবে আসলো তার ব্যাখ্যা হচ্ছে, কোন একটা বস্তু যদি এখানে থাকে, এই এ অবস্থানে থাকে এবং তার আদিবেগ যদি u হয়, এবং এই বস্তুটা যদি চলতে থাকে এবং বি অবস্থানে চলে যায় এবং তার শেষ বেগ যদি v হয় এবং এ অবস্থান থেকে বি অবস্থানে যেতে যদি তার t সময় লাগে, তাহলে আমরা বলতে পারি যে t সময়ে বেগের পরিবর্তন হচ্ছে v মাইনাস ইউ। কারণ t সময় পরে বেগ হয়েছিল v এবং আগে বেগ ছিল u, তাহলে t সময়ে বেগের পরিবর্তন হচ্ছে v মাইনাস ইউ। তার আগের কথাগুলো হচ্ছে যে কোন একটা বস্তু u আদি বেগ নিয়ে a সুষম ত্বরণে চলে t সময় পর v শেষ বেগ প্রাপ্ত হয়। অর্থাৎ একটা বস্তু u আদি বেগ নিয়ে চলা শুরু করেছিল এবং তার ত্বরণ ছিল a, এবং সে t সময় চলার পর তার শেষ বেগটা হলো v। তাই আমরা বলতে পারি যে t সময়ে বেগের পরিবর্তন হচ্ছে v মাইনাস ইউ। তাহলে বেগের পরিবর্তনের হার বা 1 সেকেন্ডে বেগের পরিবর্তন, এটা হচ্ছে v মাইনাস ইউ বাই টি। অর্থাৎ বেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করলে বেগের পরিবর্তনের হার পাওয়া যায়। তাহলে বেগের পরিবর্তনের হার আমরা পেলাম v মাইনাস ইউ বাই টি। আবার ত্বরণের সংজ্ঞা হচ্ছে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে আমরা ত্বরণ ধরে নিয়েছি a, আবার বলছি যে বেগের পরিবর্তনের হার ত্বরণ, এবং বেগের পরিবর্তনের হার পেলাম v মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা বলতে পারি যে a সমান হচ্ছে v মাইনাস ইউ বাই টি। অর্থাৎ বেগের পরিবর্তনের হার ত্বরণ বিধায় ত্বরণ সমান আমরা লিখতে পারলাম v মাইনাস ইউ বাই টি। এখান থেকে আর গুণ করে দেই আমরা, a আর t গুণ হয়ে যাবে। তাহলে v মাইনাস ইউ ইকুয়াল টু at, বা v ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ কে ডান দিকে নিয়ে আসলে মাইনাস ইউ, এটা প্লাস হয়ে যাবে এটি এর সাথে। v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটি হচ্ছে গতির প্রথম সমীকরণ। এটা কিভাবে আসলো তার ব্যাখ্যা আমরা করলাম। এটা হচ্ছে শেষ বেগ সমান আদিবেগ প্লাস ত্বরণ ইনটু গতিকাল। এখন একটা কথা আছে, যদি বস্তুটা স্থির অবস্থান থেকে চলতে শুরু করে, অর্থাৎ বস্তুটার যদি আদিবেগ না থাকে, তাহলে কি হবে? যদি বস্তুটা স্থির অবস্থান থেকে চলতে শুরু করে এবং আদিবেগ না থাকে, তাহলে ইউ সমান হচ্ছে 0। এই সমীকরণে ইউ সমান যদি 0 হয়, তাহলে ভি সমান হয় এটি। ভি ইকুয়াল টু এটি। এখন আমরা যখন বলছি সুষম ত্বরণে চলেছে, সুষম মানে হচ্ছে সবসময়ই সমান ছিল। যে জিনিসটা সবসময় সমান থাকে তাকে আমরা ধ্রুবক বলতে পারি। সুষম ত্বরণ বললে তখন এ ধ্রুবক হয়ে যায়। এ ধ্রুবক হয়ে গেলে তখন হয় ভি সমানুপাতিক টি। সুষম ত্বরণ যখন আমরা বলবো তখন এ ধ্রুবক, তাই সমীকরণ 1 থেকে পাওয়া যায় v সমানুপাতিক টি। অর্থাৎ স্থির অবস্থান থেকে এবং সুষম ত্বরণে যদি কোনো একটা বস্তু চলমান থাকে, তাহলে তার বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক। তাই আমরা বলতে পারি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যে কোনো সময়ে বেগ ওই সময়ের সমানুপাতিক। এটাই ছিল গতির প্রথম সমীকরণ কিভাবে আসলো তার ব্যাখ্যা। এবং সেই গতির প্রথম সমীকরণ থেকে যদি আদিবেগ না থাকে, অর্থাৎ আদিবেগ যদি 0 হয় এবং ত্বরণ যদি সুষম হয়, তাহলে বেগের সাথে সময়ের যে সম্পর্ক, সেটাও আমরা ব্যাখ্যা করলাম। এখন আমরা গতির দ্বিতীয় সমীকরণ সম্পর্কে পড়ব। দ্বিতীয় সমীকরণটি হচ্ছে সরণ
শেষ বেগ ও গতিকালের মধ্যে সম্পর্ক। সমীকরণটি হচ্ছে s u প্লাস v বাই 2 ইন্টু টি। এই সমীকরণটা কিভাবে আসলো সেটা এখন আমরা দেখব। মনে করি একটা বস্তু এই এ অবস্থানে ছিল, সেখান থেকে সে বি অবস্থানে চলে গেল। এই এ থেকে বিতে যেতে সময় লাগলো টি সেকেন্ড এবং এ থেকে বি এর দূরত্ব হচ্ছে এস। এ বিন্দুতে বস্তুটির আদিবেগ ছিল ইউ এবং বস্তুটি এ সুষম ত্বরণে চলেছে এবং বি বিন্দুতে বস্তুটির শেষ বেগ হয়েছে ভি। এই তথ্যগুলো এখানে লেখা আছে যে মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। মনে করি এই সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বস্তুটির সরণ হয় এস। এখন বস্তুটির সরণ এস, এ থেকে বিতে যেতে সময় হচ্ছে টি। আমরা গড় বেগের সংজ্ঞা অনুযায়ী জানি যে গড় বেগ সমান হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে এখান থেকে আমরা গড় বেগটা নির্ণয় করতে পারি। গড় বেগ কে ভি বার দ্বারা প্রকাশ করা হয়। ভি বার সমান হচ্ছে মোট দূরত্ব এস বাই মোট সময় টি। আবার যেহেতু বস্তুটা সুষম ত্বরণে চলে, অর্থাৎ বস্তুটার বেগ বৃদ্ধির হার সবসময় একই থাকে, সুষম ত্বরণে চলে বলে আমরা লিখতে পারি যে গড় বেগ সমান হচ্ছে আদি বেগ প্লাস শেষ বেগ ভাগ 2। মানে গড় বেগ হচ্ছে আদি বেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। তো এখানে প্রথমে আমরা একবার পেলাম ভি বার ইকুয়াল টু এস বাই টি। এখান থেকে আমরা লিখতে পারি আর গুণ করে দিলে এস ইকুয়াল টু ভি বার টি। আবার ভি বারের মান আমরা পেলাম যে ইউ প্লাস ভি বাই 2। এই ভি বারের মান s ইকুয়াল টু ভি বার টি এখানে বসিয়ে দিলে আমাদের সমীকরণটি পেয়ে যাব আমরা। তাহলে এখানে লেখাই আছে যে বস্তুটির গড় বেগ ভি বার হবে ভি বার ইকুয়াল টু এস বাই টি বা এস ইকুয়াল টু ভি বার টি। এটা হচ্ছে 1 নং সমীকরণ। আবার বস্তুটি সুষম ত্বরণে চলে বলে গড় বেগ হবে এর আদি বেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান, অর্থাৎ ভি বার ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2। গড় হচ্ছে দুই বেগের যোগফল ভাগ 2। এভাবে আমরা s ইকুয়াল টু ভি বাই টি একটা সমীকরণ পেলাম এবং আরেকটা সমীকরণ পেলাম ভি বার ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2। এখন 2 হতে ভি বারের মান একে বসিয়ে দেওয়া হয়েছে। একে বসালে আমরা পাচ্ছি s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটাই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, যেটা গতির দ্বিতীয় সমীকরণ নামে পরিচিত। আমরা দ্বিতীয় সমীকরণ কিভাবে আসলো সেটাও দেখতে পেলাম। অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, এই সবগুলো সমীকরণই কাজে লাগবে। তোমরা যারা ক্লাস 9, ক্লাস 10, এসএসসি এর শিক্ষার্থী তারা চাইলে আমাদের পেইড অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। ব্যাচে সিলেবাসের ওপর সৃজনশীল ও এমসিকিউ সমাধান করা হয়। প্রতি অধ্যায় শেষ করে অনলাইনে পরীক্ষা নেওয়া হয়। বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো। এবার আমরা গতির তৃতীয় সমীকরণ নিয়ে পড়ব। গতির তৃতীয় সমীকরণ হচ্ছে সরণ, ত্বরণ ও গতিকালের মধ্যে সম্পর্ক। s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। এই সমীকরণটি কিভাবে আসলো তার ব্যাখ্যা এখন আমরা পড়ব। একইভাবে আগে যেভাবে আমরা পড়েছি যে একটা বস্তু এই অবস্থানে ছিল, সেখান থেকে বি অবস্থানে চলে গেল। এই অবস্থানে আদিবেগ ছিল ইউ, বি অবস্থানে শেষ বেগ হচ্ছে ভি। এ থেকে বি তে যেতে সময় লেগেছে টি এবং অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস এবং বস্তুটি গিয়েছে এ সুষম ত্বরণে। তো আমরা 2 নং সমীকরণ যে পর্যন্ত করেছি সেই পর্যন্ত এই 3 নং সমীকরণের ক্ষেত্রেও করতে হবে। অর্থাৎ 2 নং সমীকরণ করার পর আমরা 3 নং সমীকরণকে প্রতিপাদন করতে পারবো বা 3 নং সমীকরণটায় যেতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে বর্ণনাটা লেখা হয়েছিল 2 নং সমীকরণে সেটা আবার লেখা হয়েছে যে মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। মনে করি এই সময় বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে এবং বস্তুটি সরণ হয় এস। তাহলে গড় বেগ ভি বার হবে এস বাই টি বা এস ইকুয়াল টু ভি বার টি।
এই পর্যন্ত আমরা দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রেও করেছি। আবার বস্তুটি সুষম ত্বরণে চলে বলে এর গড় বেগ হবে আদি বেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান, অর্থাৎ v বার ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2। এটাও আমরা দ্বিতীয় সমীকরণে করেছি। এখন এই দুই সমীকরণ থেকে 1 নং সমীকরণে v বারের মান বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা পেয়েছি s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই পর্যন্ত ছিল গতির 2 নং সমীকরণ। এরপর থেকে আমাদের কাজ শুরু হচ্ছে, আমরা বলেছি বস্তুটা এ সুষম ত্বরণে চলে, আর ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ এ সমান হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টি। এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আর আমাদের প্রমাণ করতে হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই 3 নং সমীকরণ থেকে আমাদের s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা প্রমাণ করতে হবে। আমরা যদি লক্ষ্য করি 3 নং সমীকরণে u, v এবং t আছে, কিন্তু s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণে v নেই। তার মানে আমার 3 নং সমীকরণ থেকে v কে বাদ দিয়ে দিতে হবে। আর v আমরা বাদ দিতে পারবো এই সমীকরণ থেকে, কারণ এখান থেকে আমরা পাবো v মাইনাস ইউ ইকুয়াল টু এটি বা v ইকুয়াল টু ইউ প্লাস এটি। v ইকুয়াল টু ইউ প্লাস এটি এই মানটা আমাদের এই 3 নং সমীকরণে বসিয়ে দিতে হবে। v ইকুয়াল টু ইউ প্লাস এটি এই মান 3 নং সমীকরণে বসিয়ে দিলেই 3 নং সমীকরণ থেকে আমরা ক্যালকুলেশন করে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণটা পাবো। তাই বলা হয়েছে আমরা জানি সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অর্থাৎ a ইকুয়াল টু v মাইনাস ইউ বাই টি। এ সমান v মাইনাস ইউ বাই টি, এখান থেকে আর গুণ করে দিলে a আর t গুণ হয়ে যাবে, তাহলে v মাইনাস ইউ ইকুয়াল টু এটি বা v ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই v এর মান আমরা 3 নং সমীকরণে বসিয়ে দেব। 3 নং সমীকরণ ছিল s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখানে v এর মান বসিয়ে দিলে আমরা পাবো s ইকুয়াল টু ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি। ইউ প্লাস ইউ, দুইটা ইউ কে যোগ করলে হবে 2u, এটি যেমন ছিল তেমনই থাকবে, অর্থাৎ তার পরের লাইনটি হচ্ছে s ইকুয়াল টু 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি। এখন 2u প্লাস এটি বাই 2 এটাকে আমরা ভেঙে দুই পার্টে লিখতে পারি, অর্থাৎ 2u বাই 2 প্লাস এটি বাই 2 এভাবে লিখতে পারি। বাইরে গুণ হিসেবে থাকবে t। তাই তারপরের লাইনটি হচ্ছে s ইকুয়াল টু 2u বাই 2 প্লাস এটি বাই 2 ইন্টু টি। এখান থেকে উপরের 2 নিচের 2 কাটা, অর্থাৎ ইউ এর সাথে যে 2 ছিল এবং নিচে যে 2 ছিল সেটা কাটা, কিন্তু এটি বাই 2 এই এটি বাই যে 2 ছিল এটা কাটাকাটি করা যায় না, অর্থাৎ এটি বাই 2 এটাকে আমরা লিখতে পারি হাফ এটি। তাহলে তার পরের লাইনটি আমরা পাচ্ছি s ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি ইন্টু টি। এই ব্র্যাকেটের বাইরের টি দ্বারা ব্র্যাকেটের ভেতরের অংশ গুণ করে দেই, তাহলে আমরা পাবো s ইকুয়াল টু টি দ্বারা ইউ কে গুণ করলে হবে ইউটি এবং টি দ্বারা হাফ এটি কে গুণ করলে হবে হাফ এটি স্কোয়ার, কারণ টি আর টি গুণ হলে টি স্কোয়ার হয়ে যাবে। এভাবে আমরা s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণটা প্রতিপাদন করতে পারি, অর্থাৎ গতির তৃতীয় সমীকরণ আমরা এভাবে পাবো। অর্থাৎ আমরা যদি বাংলায় বলি তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে আদিবেগ ইন্টু সময় প্লাস হাফ ইন্টু ত্বরণ ইন্টু সময়ের স্কোয়ার। সময়কে গতিকাল বলা হয়, তাই আমরা এভাবে বলতে পারি যে দূরত্ব ইকুয়াল টু আদিবেগ ইন্টু গতিকাল প্লাস হাফ ইন্টু ত্বরণ ইন্টু গতিকালের স্কোয়ার। এখন আমরা ধরে নিয়েছিলাম যে বস্তুর আদিবেগ u, কিন্তু বস্তুটা যদি স্থির অবস্থান থেকে চলা শুরু করে, অর্থাৎ আদিবেগ যদি শূন্য হয়, শুরুতে বস্তুটি স্থির থাকলে u সমান 0 হবে। u সমান 0 হলে ut এটাও 0 হয়ে যাবে, তাহলে থাকবে s ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার।
যেটা এখানে লেখা হয়েছে। আবার এই s ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, এখানে হাফ একটা ধ্রুব সংখ্যা, কারণ যেহেতু এটা একটা সংখ্যা তাই এটা ধ্রুবক। আবার সুষম ত্বরণ বলেছি, মানে যে ত্বরণের কোনো পরিবর্তন হয় না, আর যে বিষয়টার কোনো পরিবর্তন হয় না সেটাকেও আমরা ধ্রুবক বলতে পারি। তাহলে হাফ এবং এ, এই দুটো যদি ধ্রুবক হয়ে যায় তাহলে এস সমানুপাতিক লেখা যায় টি স্কোয়ার, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এর অর্থ হচ্ছে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর নির্দিষ্ট সময় পর অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। আমাদের এই বিষয়টিও জানতে হবে। এভাবে আমরা গতির তৃতীয় সমীকরণ এবং তৃতীয় সমীকরণ থেকে আদিবেগ শূন্য হলে এবং সুষম ত্বরণে চললে ব্যাপারটি কি হবে তার ব্যাখ্যা আমরা পড়ে ফেললাম। এবার আমরা গতির চতুর্থ সমীকরণ সম্পর্কে পড়ব। চতুর্থ সমীকরণ হচ্ছে সরণ, ত্বরণ ও শেষ বেগের সম্পর্ক। সমীকরণটি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2s। এই সমীকরণটি আমরা এখন প্রতিপাদন করব, অর্থাৎ কিভাবে আসে সেটার ব্যাখ্যা করব। আগে আমরা যেভাবে করেছি 2 নং 3 নং সমীকরণ যেভাবে প্রতিপাদন করেছি ঠিক একইভাবে আমাদের প্রথমে আগে 2 নং সমীকরণ পর্যন্ত প্রতিপাদন করতে হবে। অর্থাৎ s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এই পর্যন্ত যেতে হবে। প্রতিপাদনটি ঠিক একই নিয়মে, যে এ অবস্থানে একটা বস্তু ছিল, এরপর সেই বস্তুটা বি অবস্থানে চলে গেছে, সময় লেগেছে টি এবং অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস। এ অবস্থানে আদিবেগ ইউ ছিল, বি অবস্থানে শেষ বেগ ভি এবং বস্তুটি এ সুষম ত্বরণে চলেছে। তাহলে গড় বেগ ভি বার সমান হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, অর্থাৎ ভি বার ইকুয়াল টু এস বাই টি, বা এস ইকুয়াল টু ভি বার টি। এই পর্যন্ত হলো। আবার বস্তুটি সুষম ত্বরণে চলে বলে এর আদিবেগ হবে, এর গড় বেগ হবে আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান, অর্থাৎ ভি বার ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এই 2 নং সমীকরণ থেকে ভি বারের মান এটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে আমরা পাবো s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা হচ্ছে 3 নং সমীকরণ। এই পর্যন্ত আমরা আগেই করেছি, এটা গতির দ্বিতীয় সমীকরণ, এবং গতির তৃতীয় সমীকরণ করার সময়ও আমরা এই পর্যন্ত করেছিলাম। তো চতুর্থ সমীকরণেও আমাদের এই পর্যন্ত করে নিতে হবে। তারপরে বস্তুটি ত্বরণে চলেছে, অর্থাৎ ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার। তাই আমরা জানি বস্তুর সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, আর ত্বরণ a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আমাদের প্রমাণ করতে হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এইটা প্রমাণ করতে হবে। আর আমাদের কাছে আছে s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আমরা যদি লক্ষ্য করি আমাদের এই সমীকরণ থেকে এই সমীকরণে যেতে হবে, 3 নং সমীকরণ থেকে গতির চতুর্থ সমীকরণটা প্রমাণ করতে হবে। এই সমীকরণ প্রমাণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি এই 3 নং সমীকরণে টি আছে, কিন্তু আমাদের যে সমীকরণটি প্রমাণ করতে হবে সেটাতে টি নেই। তার মানে হচ্ছে আমাদের টি এর মান বের করে এই 3 নং সমীকরণে বসাতে হবে। অর্থাৎ a সমান v মাইনাস ইউ বাই টি, এটা যে আমরা পেলাম এখান থেকে t সমান হচ্ছে v মাইনাস ইউ বাই a। এই t এর মান আমরা 3 নং সমীকরণে বসাবো। t এর মান 3 নং সমীকরণে বসানোর পরে আমরা গতির চতুর্থ সমীকরণটা প্রমাণ করতে পারবো। এখন আমরা t এর মান 3 নং সমীকরণে বসিয়ে দেই। 3 নং সমীকরণ ছিল s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখন t এর মান হচ্ছে v মাইনাস ইউ বাই a। তাহলে আমরা একটু সাজিয়ে লিখি, অর্থাৎ u প্লাস v কে v প্লাস ইউ বাই 2 এই আকারে লিখি, আর v মাইনাস ইউ বাই a এটা এমন থাকবে। এখন গুণ করে দিলে v প্লাস ইউ ইন্টু v মাইনাস ইউ, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b এর মতো হবে।
ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের ফরম্যাটে রয়েছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে রয়েছে। তাই ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ এই দুটো গুণ হলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর টু আর এ নিচের টু আর এ গুণ হয়ে গেলে হবে টু এ। এজন্যই আমাদের লেখা হয়েছে যে এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ। এবার আর গুণ করে দিলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু হবে টু এ এস, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, কারণ মাইনাস ইউ স্কোয়ারকে ডান দিকে নিয়ে আসলে সেটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ ভি স্কোয়ার সমান হবে ইউ স্কোয়ার প্লাস টু এস। এটাই হচ্ছে আমাদের গতির চতুর্থ সমীকরণ, যেটা আমাদের প্রতিপাদন করতে বলেছিল বা প্রতিপাদন করতে আমরা চেয়েছিলাম সেটা। এখন বিশেষ ক্ষেত্রে মানে বস্তুটা যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ আদিবেগ যদি জিরো হয়, আদিবেগ জিরো হয়ে গেলে ভি স্কোয়ার সমান হবে টু এস। আদিবেগ জিরো হয়ে গেলে ভি স্কোয়ার সমান হবে টু এস, কারণ জিরোর স্কোয়ার মানে জিরো, অর্থাৎ ইউ স্কোয়ার সমান জিরো হয়ে যাবে, তাই ভি স্কোয়ার সমান থাকবে টু এস। এখানে টু একটি ধ্রুবক সংখ্যা এবং সুষম ত্বরণ বলে এ ধ্রুবক। টু এবং এ এই দুটো ধ্রুবক হয়ে গেলে ভি স্কোয়ার সমানুপাতিক হবে এস, অর্থাৎ টু এবং এ এই দুটো সংখ্যা যখন ধ্রুবক হয়ে যাবে তখন আমরা ভি স্কোয়ার সমানুপাতিক লিখতে পারবো এস, বা ভি সমানুপাতিক হচ্ছে রুট ওভার এস। অর্থাৎ আমরা বলতে পারি যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যে কোনো সময়ের বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ শেষ বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এই কথাটাকে সুন্দরভাবে লিখলে এভাবে লেখা যায় যে স্থির অবস্থান থেকে সমত্বরণে বা সুষম ত্বরণে চলমান বস্তুর যে কোনো সময়ের বেগ বস্তুর অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। আমাদের এই সমীকরণ চারটি খুব ভালো করে জানতে হবে, কারণ এগুলো পরীক্ষার অঙ্কে অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়। অঙ্কে এই সূত্রগুলো আমাদের খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয় বলে এই সূত্রগুলো সবসময় আমাদের মনে রাখতে হবে। এবং কোন রাশিটা কি, অর্থাৎ দূরত্বকে কি দ্বারা প্রকাশ করে, সময়কে কি দ্বারা প্রকাশ করে, আদি বেগকে কি দ্বারা প্রকাশ করে, শেষ বেগকে কি দ্বারা প্রকাশ করে, ত্বরণকে কি দ্বারা প্রকাশ করে, এই পাঁচটি রাশি ঘুরিয়ে ফিরিয়ে এই পাঁচটি রাশি নিয়েই কিন্তু এই চারটি সূত্র। এই চারটি সূত্র আমাদের খুব ভালো করে পারতে হবে। আমি আবার চারটি সূত্র বা চারটি সমীকরণ একবারে লিখে নিচ্ছি। এক নং সমীকরণ হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দুই নং সমীকরণ হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তিন নং সমীকরণ হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং চার নং সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। আমাদের এই চারটি সমীকরণ খুব ভালো করে পারতে হবে। আর একটা সূত্র হচ্ছে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা ত্বরণের সূত্র। এই পাঁচটি সূত্র আমরা যদি জানি তাহলে গতির অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। এই ভিডিওটি দেখে তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেই ভিডিওটি সবার আগে পেয়ে যাও। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও। আর এই অধ্যায়ের সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওতে আমরা গতির সমীকরণ সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমেই আমরা একটা অঙ্ক করব বা গাণিতিক সমস্যার সমাধান করব। তার প্রশ্ন হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 6 সেকেন্ড যাবত 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির শেষ বেগ কত এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে? আমরা যদি প্রশ্নটা লক্ষ্য করি, এখানে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত, অর্থাৎ 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল এমন একটা গাড়ি
এটা হচ্ছে আদিবেগ ইউ। এই গাড়িতে 6 সেকেন্ড যাবত, 6 সেকেন্ড এটা হচ্ছে সময়, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলো, অর্থাৎ এটা ত্বরণ এ। গাড়ির শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করে এবং গতিকালে কত দূরত্ব বা ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ এস বের করতে বলেছে। অতিক্রান্ত দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমাদের কাছে তিনটি তথ্য দেওয়া আছে, ইউ, টি, এ। আমাদের বের করতে হবে ভি এবং এস। এই ভি বের করা খুবই সহজ, কারণ ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি গতির প্রথম সমীকরণ থেকে। আর এস বের করাও খুবই সহজ, কারণ এস হচ্ছে ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এটা গতির দ্বিতীয় সমীকরণ থেকে। এভাবে আমরা রাশিগুলোর মান বের করে খুব সহজেই শেষ বেগ এবং অতিক্রান্ত দূরত্ব এই দুটো বের করতে পারবো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে ইউ দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার। আমরা জানি যে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাই কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 1000 দিয়ে গুণ এবং 3600 দিয়ে ভাগ হবে, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এভাবে ইউ এর মান বের হবে 20 মিটার পার সেকেন্ড। এই মানগুলো v ইকুয়াল টু ইউ প্লাস এটিতে বসিয়ে দিলে ভি পেয়ে যাব, এবং s ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি এই সমীকরণে বসিয়ে দিলে আমরা s পেয়ে যাব। খাতায় আমরা কিভাবে করব তার উত্তর এখন আমরা দেখছি। এখানে আদিবেগ ইউ সমান হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। এটা 1000 দিয়ে গুণ এবং 3600 দিয়ে ভাগ, তাহলে মিটার পার সেকেন্ড হবে, এটা হবে 20 মিটার পার সেকেন্ড। ত্বরণ এ হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সময় টি হচ্ছে 6 সেকেন্ড। v ইকুয়াল টু হোয়াট, s ইকুয়াল টু হোয়াট, শেষ বেগ v ইকুয়াল টু হোয়াট, দূরত্ব s ইকুয়াল টু হোয়াট। আর আমরা জানি v ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে v, a, t এদের মান বসিয়ে দেওয়া হয়েছে, ইউ, এ, টি এদের মান বসিয়ে দেওয়া হয়েছে, v এর মান বের করা হয়েছে। ইউ এর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এ হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং টি হচ্ছে 6 সেকেন্ড। গুণ করে দিলে 1.5 এবং 6 গুণ করলে হয় 9 মিটার পার সেকেন্ড, আর 20 মিটার পার সেকেন্ড এই দুটো যোগ করলে হয় 29 মিটার পার সেকেন্ড। এরপর আমরা বের করব s, আর s ইকুয়াল টু হচ্ছে v প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এখানে v, u এবং t এর মান বসিয়ে দেওয়া হবে। v হচ্ছে 29, u হচ্ছে 20 এবং t হচ্ছে 6 সেকেন্ড। এই মানগুলো বসিয়ে দিয়ে যোগ করে 2 দ্বারা ভাগ এবং 6 দ্বারা গুণ করে দিলে ক্যালকুলেটরের সাহায্যে s বের হবে 147 মিটার। এভাবে আমরা শেষ বেগ এবং অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। এটাই আমাদের উত্তর। এবার আমরা আরো একটা গাণিতিক সমস্যার সমাধান করব। এর প্রশ্ন হচ্ছে, খাড়া উপরের দিকে একটি রকেট নিক্ষেপ করা হলে এর জ্বালানি উপরের দিকে 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে। অর্থাৎ আমাদের কাছে ত্বরণ এ দেওয়া আছে, তো এবং জ্বালানি শেষ না হওয়া পর্যন্ত এই ত্বরণের মান একই থাকে। রকেটটিকে যদি 8 কিলোমিটার পার সেকেন্ড বেগ অর্জন করতে হয় তবে কত সময়ের জন্য জ্বালানি ব্যবহারের প্রয়োজন হবে? কত সময়ের জন্য, অর্থাৎ আমাদের টি বের করতে বলেছে। আর এখানে রকেটটিকে যদি 8 কিলোমিটার পার সেকেন্ড বেগ অর্জন করতে হয়, এটা হচ্ছে শেষ বেগ ভি। কারণ একটা রকেট যদি এই অবস্থান থেকে চলা শুরু করে এবং উপরের দিকে উঠতে থাকে, একটা নির্দিষ্ট সময় পরে বলেছে বেগ 8 কিলোমিটার পার সেকেন্ড হবে, অর্থাৎ এটা হচ্ছে শেষ বেগ। আর আগে যখন যাত্রাটা শুরু করেছিল, রকেটটা তো মাটির থেকেই যাত্রা শুরু করে, তখন তার আদিবেগ থাকে 0। মাটিতে যখন থাকে রকেট তখন তার আদিবেগ থাকে 0, অর্থাৎ এই অঙ্কটি করার জন্য আমাদের কাছে আদিবেগ হচ্ছে 0, শেষ বেগ ভি, এটা হচ্ছে 8 কিলোমিটার পার সেকেন্ড। কিলোমিটার পার সেকেন্ড, আর আমরা জানি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাই কিলোমিটারকে মিটারে নেওয়ার জন্য 1000 দিয়ে গুণ করতে হবে,
অর্থাৎ 8000 মিটার পার সেকেন্ড হবে আমাদের শেষ বেগ। এবং ত্বরণ তো আমাদের কাছে দেওয়াই আছে 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই তথ্যগুলো থেকে আমরা সহজেই এ বের করতে পারবো, কারণ আমাদের কাছে আছে ভি, ইউ, এ এবং টি। এই তথ্যগুলো থেকে আমরা সহজেই টি এর মান বের করতে পারবো, কারণ এ আমাদের কাছে আছে, ভি আছে, ইউ আছে। আমরা সূত্র জানি এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে আর গুণ করে দিলে টি সমান হবে ভি মাইনাস ইউ বাই এ। অর্থাৎ খুব সহজেই আমরা টি এর মান বের করতে পারবো। খাতায় আমরা কিভাবে অঙ্কটি করব তা এখন দেখছি। এখানে আদি বেগ ইউ সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি সমান হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, 8 কিলোমিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে 8 ইন্টু 1000, অর্থাৎ 8 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এভাবেও লেখা যায়, অথবা সরাসরি 8000 মিটার পার সেকেন্ডও লেখা যায়। একভাবে লিখলেই হলো। আর ত্বরণ এ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় টি ইকুয়াল টু হোয়াট? আর আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, বা টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। এখানে ভি এর মান, ইউ এর মান এবং টি এর মান, এই তিনটি রাশির মান বসিয়ে দিলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে বিয়োগ করে ভাগ করে দিলে পাবো 200 সেকেন্ড। অর্থাৎ 200 সেকেন্ড পর রকেটটির বেগ 8 কিলোমিটার পার সেকেন্ড হবে। আমাদের অঙ্কটির সমাধান হয়ে গেছে। এখন আমরা আরো একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে প্রশ্ন হচ্ছে, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলতে শুরু করে একটি গাড়ি 4 মিনিটে প্রথম কিলোমিটার পথ অতিক্রম করে, এরপর গাড়িটি সুষম বেগে চলতে থাকে, তাহলে দ্বিতীয় কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে? প্রশ্ন থেকে আমরা যদি একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি, তাহলে এটা যদি একটা প্রথম কিলোমিটার হয়, এই এ বি অংশ, এরপরে আরো 1 কিলোমিটার আছে যেটা হচ্ছে বিসি অংশ। এ বি সমান 1 কিলোমিটার, আবার বিসি সমান 1 কিলোমিটার। তো প্রথম কিলোমিটারের ক্ষেত্রে তথ্যটা হচ্ছে স্থির অবস্থান থেকে, অর্থাৎ এ অবস্থানে যখন যাত্রা শুরু করেছিল তখন আদিবেগ 0। এখান থেকে সুষম ত্বরণে চলেছে এবং গাড়িটি 4 মিনিটে প্রথম কিলোমিটার অতিক্রম করে, অর্থাৎ এই প্রথম কিলোমিটার যেতে সময় লেগেছে 4 মিনিট, মানে 4 ইন্টু 60 সেকেন্ড। এবং দূরত্ব এস সমান হচ্ছে 1 কিলোমিটার। প্রথম কিলোমিটার যেহেতু, এর জন্য প্রথম কিলোমিটার দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, মানে 1000 মিটার। এই এ বি অংশের ক্ষেত্রে আমাদের এই তথ্যগুলো আছে। এবং পরে বলা আছে যে পরের 1 কিলোমিটার, অর্থাৎ এই বিসি অংশ, এই অংশ অতিক্রম করতে কত সময় লাগবে, অর্থাৎ বিসি অংশ অতিক্রম করতে আমাদের সময়টা বের করতে বলেছে। বিসি অংশের জন্য কত সময় লাগবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। বিসি অংশের দূরত্ব 1 কিলোমিটার, মানে 1000 মিটার। এই দুটো তথ্য দেওয়া আছে বিসি অংশের জন্য, আর কোনো তথ্য নেই। অর্থাৎ আমাদের কাছে এস আছে, টি বের করতে হবে। এরকম দুটো তথ্য দেওয়া থাকলে তো আমরা বের করতে পারবো না, আমাদের কমপক্ষে 3টি তথ্য দেওয়া থাকতে হবে। তো এখন আমরা যদি দেখি, বলেছে যে প্রথম কিলোমিটার অতিক্রম করার পর গাড়িটি সুষম বেগে চলতে থাকে, অর্থাৎ প্রথম কিলোমিটারের পরে যেটা শেষ বেগ, দ্বিতীয় কিলোমিটারের ক্ষেত্রে সেটা সমবেগ। অর্থাৎ প্রথম কিলোমিটারের ক্ষেত্রে যেটা ভি, প্রথম কিলোমিটারের ক্ষেত্রে যেটা ভি, দ্বিতীয় কিলোমিটারের ক্ষেত্রে সেটা হচ্ছে সমবেগ। এর জন্য আমাদের প্রথম কিলোমিটারের ক্ষেত্রে আগে শেষ বেগ বের করতে হবে, সেই শেষ বেগ নিয়ে আমরা দ্বিতীয় কিলোমিটারের কাজ করতে পারবো। খাতায় আমরা লিখলে বা করলে অঙ্কটি কেমন হবে সেটা এখন আমরা দেখব। যে মোট 2 কিলোমিটার পথের মধ্যে গাড়িটি প্রথম কিলোমিটার সুষম ত্বরণে এবং প্রথম কিলোমিটারের শেষে প্রাপ্ত বেগে দ্বিতীয় কিলোমিটার পথ চলে। কাজেই দ্বিতীয় কিলোমিটারের চলার সময় বের করতে হলে প্রথম কিলোমিটারের শেষের গাড়িটির প্রাপ্ত বেগ আমাদের আগে বের করতে হবে।
যে কথাটা আমি বলেছি সেটা এখানে লেখা আছে। তো প্রথম কিলোমিটারের ক্ষেত্রে এখানে দূরত্ব S1 এটা হচ্ছে 1 কিলোমিটার মানে 1000 মিটার বা 10 টু দি পাওয়ার 3 মিটার। সময় T1 এটা হচ্ছে 4 মিনিট মানে 4 ইন্টু 60 সেকেন্ড 240 সেকেন্ড। আদিবেগ u সমান 0 এটা বলাই ছিল। শেষ বেগ v ইকুয়াল টু হোয়াট? আর আমরা জানি s t u v, এই চারটি তথ্যর মাধ্যমে যে সমীকরণটা গঠিত হয় সেটা হচ্ছে s ইকুয়াল টু v প্লাস u বাই 2 ইন্টু t। এই সমীকরণ থেকে আমাদের v এর মানটা বের করে নিতে হবে। তো আমাদের ক্ষেত্রে s মানে হচ্ছে, প্রথম কিলোমিটারের ক্ষেত্রে s মানে হচ্ছে s1, t মানে হচ্ছে t1, আর u তো u এবং v তো v। তাহলে সূত্রটি হবে s1 সমান v প্লাস u বাই 2 ইন্টু t1। অর্থাৎ আমরা জানি s1 সমান u প্লাস v বাই 2 ইন্টু t1। এখানে এই নিচের 2 s1 এর সাথে আর গুণ হয়ে যাবে এবং u সমান 0 বলে u প্লাস v এই অংশটা শুধু v থেকে যাবে, অর্থাৎ 2s1 সমান হবে vt1। এখন আমরা পার্শ্ব পরিবর্তন করি, যেহেতু আমাদের v এর মান বের করতে হবে, v কে আমরা বাম দিকে নিয়ে যাই, তাহলে vt1 সমান হচ্ছে 2s1 বা v সমান হচ্ছে 2s1 বাই t1। এই 2s1 বাই t1 এখানে s1 এবং t1 এর মান বসিয়ে দেওয়া হয়েছে। s1 এবং t1 এর মান বসানোর পরে ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করলে আসবে 8.33 মিটার পার সেকেন্ড। এই 8.33 মিটার পার সেকেন্ড হচ্ছে প্রথম কিলোমিটারের ক্ষেত্রে শেষ বেগ এবং দ্বিতীয় কিলোমিটারের ক্ষেত্রে সমবেগ। এখন আমাদের দ্বিতীয় কিলোমিটারের ক্ষেত্রে কাজ করতে হবে। দ্বিতীয় কিলোমিটারের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s2 সমান হচ্ছে 1 কিলোমিটার মানে 1000 মিটার বা 10 টু দি পাওয়ার 3 মিটার। সুষম বেগ বা সমবেগ v এটা সমান হচ্ছে 8.33 মিটার পার সেকেন্ড। সময় t2 ইকুয়াল টু ওয়াট, কারণ আমাদের দ্বিতীয় কিলোমিটারের ক্ষেত্রে সময় বের করতে বলেছিল। আর সমবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে s ইকুয়াল টু vt। এক্ষেত্রে দ্বিতীয় কিলোমিটারের জন্য আমাদের দূরত্ব হচ্ছে s2, তাহলে s2 সমান হবে vt2। এখান থেকে আমরা সহজেই t2 বের করতে পারবো, কারণ পক্ষান্তর করলে vt2 সমান হবে s2 বা t2 সমান হবে s2 বাই v। অর্থাৎ t2 সমান হচ্ছে s2 বাই v। এখানে s2 এবং v এর মান বসিয়ে দেওয়া হবে। s2 এবং v এর মান বসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করলে আসবে 120 সেকেন্ড। অর্থাৎ দ্বিতীয় কিলোমিটার যেতে 120 সেকেন্ড বা 2 মিনিট সময় লাগবে। আমাদের অঙ্কটি হয়ে গেছে। এই ভিডিওটি দেখে তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেই ভিডিওটি সবার আগে পেয়ে যাও। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও। আর এই অধ্যায়ের সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এখন আমরা আরো একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে প্রশ্নটি হচ্ছে, দুটি গাড়ি 4 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে। অর্থাৎ এই বেগ দুটি হচ্ছে শুরুর বেগ। তার মানে একটার বেগ যদি u1 হয় আর একটার বেগ হবে u2, অর্থাৎ একটার আদি বেগ যদি u1 হয় আর একটার আদি বেগ হবে u2। কারণ দুটো গাড়ি এই দুটো আলাদা আলাদা বেগ নিয়ে প্রতিযোগিতা শুরু করেছে। এদের ত্বরণ যথাক্রমে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ a1 এবং a2 ও দেওয়া আছে। দুটো গাড়ির ত্বরণ আলাদা আলাদা, প্রথমটা a1 দ্বিতীয়টা a2 ধরলাম। যদি গাড়ি দুটি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়, অর্থাৎ যদি এখান থেকে প্রতিযোগিতা শুরু করে এই এ অবস্থান থেকে এবং বি অবস্থানে যদি শেষ হয়, তাহলে দুটো গাড়িরই এ থেকে বিতে যেতে
একই সময় লাগে, অর্থাৎ প্রথম গাড়িরও যদি টি সময় লাগে দ্বিতীয় গাড়িরও লাগবে টি সময়। দুজনের ক্ষেত্রে সময় একই, কারণ তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং একই সময়েই প্রতিযোগিতা শেষ করেছে, অর্থাৎ একই সময়েই এ থেকে বি বিন্দুতে যেতে পেরেছিল। এজন্য দুটি গাড়ির ক্ষেত্রে সময় একটাই, এটা হচ্ছে টি। তবে এরা কত সময় ধরে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, অর্থাৎ আমাদের টি এর মানই বের করতে হবে, টি এর মানটাই বের করতে হবে এখানে। তাহলে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রেই দুটো করে তথ্য আমরা দেখতে পাচ্ছি, এক হচ্ছে আদিবেগ এবং ত্বরণ, এটা দেওয়া আছে, এবং আমরা সময় ধরে নিয়েছি টি, অর্থাৎ প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় হচ্ছে টি। একটা বিষয় এখানে সরাসরি বলা নেই, কিন্তু দেওয়া আছে বা আমাদের বুঝে নিতে হবে, সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এ হতে বি প্রতিযোগিতায় এই দূরত্বটা অংশগ্রহণ করা হয়, অর্থাৎ এ বি হচ্ছে প্রতিযোগিতায় অতিক্রান্ত দূরত্ব। এটা যদি এস হয় তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রেও অতিক্রান্ত দূরত্ব এস এবং দ্বিতীয় গাড়ির ক্ষেত্রেও অতিক্রান্ত দূরত্ব এস, কারণ প্রতিযোগিতা কখনো আলাদা আলাদা দূরত্বের ক্ষেত্রে হতে পারে না, একটা নির্দিষ্ট দূরত্বের উপরে প্রতিযোগিতা হয়, অর্থাৎ সেই নির্দিষ্ট দূরত্বটা এস, এটা আমরা ধরে নিলাম। তো প্রথম গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস, এটা ধরে আমাদের কাজটা করতে হবে বা অঙ্কের সমাধানটি করতে হবে। কারণ প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা যদি দূরত্বের সূত্রটা প্রয়োগ করি, এস সমান আমরা প্রয়োগ করতে পারবো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু ভি নেই, আমাদের কাছে শেষ বেগ ভি নেই, ভি না থাকার জন্য ভি আছে এমন কোনো সূত্র আমরা প্রয়োগ করতে পারবো না। ভি ছাড়া যে সূত্র সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রেও এস ইকুয়াল টু হবে ইউ ওয়ান টি প্লাস হাফ এ ওয়ান টি স্কোয়ার, এবং দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এস সমান হবে ইউ টু টি প্লাস হাফ এ টু টি স্কোয়ার। এই দুই সমীকরণ থেকে আমরা সমাধান করে টি এর মান বের করতে পারবো, কারণ উভয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস। তাহলে আমরা বলতে পারি এই ডান পক্ষ সমান হচ্ছে এই দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ, প্রথম সমীকরণের ডান পক্ষ সমান হচ্ছে দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ। এই সমীকরণটা সমাধান করে আমরা টি এর মান সহজেই বের করতে পারবো। খাতায় করলে আসলে আমরা কিভাবে করব তা এখন দেখব। যে মনে করি গাড়ি দুটি টি সময় প্রতিযোগিতায় অংশ নিয়ে এস মিটার দূরত্ব অতিক্রম করে, এটা আমরা ধরে নিলাম উভয় গাড়ির ক্ষেত্রেই, দুটি গাড়ির ক্ষেত্রেই। তাহলে প্রথম গাড়ির আদিবেগ ইউ ওয়ান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, প্রথম গাড়ির ত্বরণ এ ওয়ান হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্বিতীয় গাড়ির আদিবেগ ইউ টু হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় গাড়ির ত্বরণ এ টু হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় টি। এটা উভয় গাড়ির ক্ষেত্রেই আমরা ধরে নিয়েছি। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে s equal to u1t plus half a1t square, এবং দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে s সমান হচ্ছে u2t plus half a2t square। এই দুই সমীকরণ যে সম্পর্কে আমি আগেই বলেছি, এই দুই সমীকরণ অর্থাৎ 1 এবং 2, এই দুই সমীকরণ হতে আমরা লিখতে পারি u2t plus half a2t square equal to u1t plus half a1t square, অর্থাৎ ডান পক্ষ সমান ডান পক্ষ। এখান থেকে আমরা সমাধান করে টি এর মানটা বের করব। তাই আমরা লিখতে পারি ডান পক্ষ সমান ডান পক্ষ। এখান থেকে আমরা টি স্কোয়ার সমৃদ্ধ যে রাশিগুলো সেগুলোকে আমরা বাম দিকে নিয়ে যাই, অর্থাৎ বাম পক্ষে আমরা দেখতে পাচ্ছি হাফ এ ওয়ান টি স্কোয়ার, এটা বাম পক্ষেই থেকে যাবে। হাফ এ টু টি স্কোয়ার, এটাকে আমরা বাম পক্ষে নিয়ে যাব, তাহলে হবে হাফ এ ওয়ান টি স্কোয়ার মাইনাস হাফ এ টু টি স্কোয়ার, কারণ হাফ এ টু টি স্কোয়ার এটা ডান পক্ষে প্লাস হিসেবে ছিল, এটাকে বাম পক্ষে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। ঠিক একইভাবে ইউ ওয়ান টি, এটাকে আমরা ডান পক্ষে নিয়ে যাব, এটাকে ডান পক্ষে নিয়ে গেলে আমরা পাবো ইউ টু টি মাইনাস ইউ ওয়ান টি,
কারণ u1টি প্লাস হিসেবে ছিল বাম পক্ষে, ডান পক্ষে নিয়ে গেলে সেটা মাইনাস হয়ে যাবে। পক্ষান্তর করার পর আমরা এই দ্বিতীয় লাইনটি পেলাম। এখন এই লাইন থেকে আমরা বাম পক্ষ থেকে হাফ টি স্কোয়ার কমন নেব। হাফ টি স্কোয়ার যদি কমন নেই তাহলে আমাদের কাছে থাকবে a1 মাইনাস a2, এবং ডান পক্ষ থেকে আমরা টি কমন নেব। টি কমন নিলেও থাকবে u2 মাইনাস u1। এখন ডান পক্ষে রয়েছে একটি টি এবং বাম পক্ষে রয়েছে টি স্কোয়ার। তো উভয় পক্ষকে একটা টি দ্বারা ভাগ করে দেওয়া যায় বা একটা টি উভয় পক্ষ থেকে কাটাকাটি করা যায়। তাহলে আমরা পাবো হাফ টি, বাম পক্ষে থাকবে হাফ টি ইন্টু a1 মাইনাস a2, এবং ডান পক্ষে থাকবে u2 মাইনাস u1, অর্থাৎ আমরা টি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিলাম। এখন আমাদের বের করতে হবে টি এর মান। টি কে আমরা বাম পক্ষে রেখে দিয়ে এই a1 মাইনাস a2 এটুকু, এই অংশটুকুকে যদি ডান পক্ষে নিয়ে আসি তাহলে এই a1 মাইনাস a2 এটা u2 মাইনাস u1 এর সাথে ভাগ আকারে চলে যাবে। আর এই হাফ যেটা 1/2 হিসাবে ছিল, এই নিচের 2 ডান পক্ষে আর গুণ হয়ে যাবে। তাহলে টি সমান হবে 2 ইন্টু u2 মাইনাস u1 বাই a1 মাইনাস a2। এখানে যে লাইনটি আমরা পেলাম এই লাইনে u2, u1, a1, a2 এই চারটি রাশির মান বসিয়ে দেব। তাহলে টি সমান আমরা পাবো 2 ইন্টু 7 মিটার পার সেকেন্ড মাইনাস 4 মিটার পার সেকেন্ড ডিভাইডেড 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইনাস 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেটরের সাহায্যে আমরা মান বের করব এবং মানটি আমরা দেখতে পাবো যে টি সমান 60 সেকেন্ড। ক্যালকুলেটরের সাহায্যে বিয়োগ করে গুণ করে দিলে তারপরে ভাগ করে দিলে আমরা টি সমান পাবো 60 সেকেন্ড। এটাই হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী গাড়ি দুটির সময়, অর্থাৎ তারা 60 সেকেন্ড যাবত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। অঙ্কটি সমাধান হয়ে গেছে। এখন আমরা আরো একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে প্রশ্ন হচ্ছে, স্থির অবস্থান থেকে একটি ট্রেন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলার সময় 125 মিটার দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, অর্থাৎ ট্রেনের আদিবেগ u হচ্ছে 0 এবং ট্রেনটির ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ধরলাম ট্রেনটি এই এ অবস্থান থেকে যাত্রা শুরু করে এবং স্টেশন রয়েছে এই বি অবস্থানে। এই এ অবস্থান থেকে যাত্রা শুরু করে এই বি অবস্থানকে অতিক্রম করার সময় বেগ কত সেটা আমাদের জানতে চেয়েছে। কত বেগে অতিক্রম করবে, শেষ বেগ ভি আমাদের কাছে জানতে চেয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 125 মিটার। অর্থাৎ আমাদের কাছে এস দেওয়া আছে, আমাদের কাছে দেওয়া আছে ইউ এ এস, বের করতে হবে ভি। আমাদের কাছে টি নেই, তো টি নেই এমন কোন সূত্র আছে সেই সূত্র দিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ টি আছে এমন সূত্র দ্বারা কাজ করলে আমরা ভি বের করতে পারবো না। টি নেই এমন একটা সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এই সূত্র দ্বারা আমরা সহজেই ভি এর মান বের করতে পারবো। তাহলে আমরা খাতায় অঙ্কটি কিভাবে করব সেটি এখন দেখব। এখানে আদিবেগ u সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ত্বরণ a সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দূরত্ব s সমান হচ্ছে 125 মিটার, শেষ বেগ v ইকুয়াল টু হোয়াট? আর আমরা জানি v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন যেহেতু u সমান হচ্ছে 0, তাহলে ইউ স্কোয়ার সমানও 0। ইউ স্কোয়ার সমান 0 হয়ে গেলে আমরা পাবো v স্কোয়ার সমান হচ্ছে 2as, অর্থাৎ v স্কোয়ার সমান 2as। এখান থেকে আমরা যদি v এর মান বের করি তাহলে v সমান হবে √2as। এই √এর মধ্যে a এবং s এর মান বসিয়ে দিলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমরা পাবো 2 ইন্টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 125 মিটার। ক্যালকুলেটরের সাহায্যে মানটি বের হবে 50 মিটার পার সেকেন্ড। অর্থাৎ
ওই পোস্টকে অতিক্রম করার সময় বেগ থাকবে বা শেষ বেগ হবে 50 মিটার পার সেকেন্ড। আমাদের অঙ্কটি হয়ে গেছে। এখন আমরা আরো একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একজন গাড়ির চালক 46 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেলেন এবং সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে গাড়িটি পথচারীর 1 মিটার সামনে এসে থেমে গেল। গাড়িটির ত্বরণ এবং ব্রেক চাপার পর গাড়িটি থামতে কত সময় লেগেছিল বের করো। অর্থাৎ ত্বরণ a ইকুয়াল টু হোয়াট এবং কত সময় লেগেছিল সময় t ইকুয়াল টু হোয়াট, এই দুটো আমাদের কাছে জানতে চেয়েছে। এর অর্থ হচ্ছে আমাদের কাছে যে তথ্য দেওয়া আছে সেখানে ইউ আছে, আদিবেগ ইউ, এটা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। আমরা যদি লক্ষ্য করি এই এ অবস্থানে যদি ট্রেন থাকে এবং বি অবস্থানে যদি পথচারী থাকে, ট্রেনটি পথচারীকে দেখেছিল এবং দেখার পরে ব্রেক চেপে দেয়। ব্রেক চাপার পরে এই সি অবস্থানে ট্রেনটি থেমে যায়, অর্থাৎ পথচারীর 1 মিটার আগে ট্রেনটি থেমে যায়। তাহলে এ সি এর দূরত্ব কত? এ বি এর দূরত্ব ছিল 46, তাহলে এ সি এর দূরত্ব কত? 46 মাইনাস 1 অর্থাৎ 45। তাহলে ট্রেনটি ব্রেক চাপার পরে 45 মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ আমাদের এখানে এস সমান হচ্ছে 45 মিটার। এবং ব্রেক চেপে দেন এবং গাড়িটি এসে থেমে যায়। থেমে যায় মানে শেষ বেগ v সমান 0। থেমে গেলে শেষ বেগ আর থাকে না, অর্থাৎ v শূন্য হয়ে যায়। অর্থাৎ আমাদের কাছে u আছে, s আছে, v আছে। এই তিনটি তথ্য হতে আমাদের a বের করতে হবে, t বের করতে হবে। আমরা যদি প্রথমে t বের করি তাহলে খুব সহজেই a বের করতে পারবো, কারণ সূত্র আমাদের কাছে আছে s ইকুয়াল টু v প্লাস u বাই 2 ইন্টু t। এই সূত্র থেকে আমরা সহজেই t বের করতে পারবো। আবার a সমান হচ্ছে v মাইনাস u বাই t। তাহলে t বের করার পর a বের করা কোনো সমস্যাই না, খুব সহজেই আমরা a বের করতে পারবো যদি আমরা আগে t বের করি। তাহলে খাতায় করলে আমরা কিভাবে অঙ্কটি করব তার উত্তরে চলে যাচ্ছি। এখানে আদিবেগ u সমান হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, মানে 1000 দিয়ে গুণ এবং 3600 দিয়ে ভাগ, তাহলে আসবে 15 মিটার পার সেকেন্ড। শেষ বেগ v ইকুয়াল টু 0। অতিক্রান্ত দূরত্ব s সমান হচ্ছে 46 মাইনাস 1 মানে 45 মিটার। ত্বরণ a ইকুয়াল টু হোয়াট, সময় t ইকুয়াল টু হোয়াট। আর আমরা জানি গতির সমীকরণ থেকে s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইন্টু t, বা s ইকুয়াল টু v প্লাস u বাই 2 ইন্টু t, একই কথা। এই সূত্রটি বসানোর পর আমরা দেখতে পাচ্ছি যে v সমান হচ্ছে 0, কারণ আমাদের শেষ বেগ v সমান 0। v যদি 0 হয়ে যায় তাহলে আমাদের কাছে থাকে s সমান u বাই 2 ইন্টু t। তখন এই 2 s এর সাথে আর গুণ হয়ে যায়, অর্থাৎ 2s সমান হচ্ছে ut। আমাদের বের করতে হবে t এর মান, তাই পক্ষান্তর করলে ut সমান পাবো আমরা 2s। এখান থেকে t সমান হবে 2s বাই u। এখানে s এর মান এবং u এর মান বসিয়ে দেওয়া হয়েছে এবং ক্যালকুলেটরের সাহায্যে মান বের করলে এটা আসবে 6 সেকেন্ড, অর্থাৎ t এর মান হচ্ছে 6 সেকেন্ড। 6 সেকেন্ড লেগেছিল ট্রেনটি থামতে। এখন আমরা a বের করব, কারণ a সমান হচ্ছে v মাইনাস u বাই t। তাহলে v মাইনাস u বাই t, এই সমীকরণে আমরা v এর মান, u এর মান এবং t এর মান বসিয়ে দেব। v এর মান হচ্ছে 0, u এর মান হচ্ছে 15 মিটার পার সেকেন্ড এবং t হচ্ছে 6 সেকেন্ড। বিয়োগ করে ভাগ করে দিলে ফলটি আসবে মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি যে আদি বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, মানে বেগ কমেছে। যখন বেগ কমে তখন মন্দন হয়। এখানে
ত্বরণের মান -2.5 মিটার/সেকেন্ড স্কয়ার, এর অর্থ হয়েছে ট্রেনটির মন্দন হয়েছিল। অর্থাৎ ব্রেক চাপার পরে ট্রেনের বেগ হ্রাস পেয়েছে, এজন্য ট্রেনটির মন্দন হয়েছে। ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলা হয়। আমাদের অঙ্কটি সমাধান হয়ে গেল।